মেহুলের কান্নায় আমিও আর নিজেকে আটকাতে পারলাম না। অঝরে কাঁদতে লাগলাম। কেন কাঁদছি তার কারণও জানি না। হয়তো নতুন বিয়ের সময় বইয়ের প্রয়োজন অপ্রয়োজনের হিসাব রাখিনি, কিংবা মেহুলের বুকের ভেতরকার কষ্টকে মূল্যায়ন করিনি নিজের সে কাপুরুষতা টের পেয়ে। এই প্রথম এই মুহূর্তে মেহুল আমাকে এতখানি আগলে ধরে রেখেছে। গত 5 দিনে আমার এমন অনুভূতি হয়নি। স্ত্রীরা যখন ভালোবেসে স্বামীর কাছে আসে, সেই মুহূর্তের চেয়ে ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত কোনো স্বামীর জন্য দ্বিতীয় কিছু হতেই পারে না। এতদিন ও আমাকে জড়িয়ে ধরলেও না ভালোবাসা বুঝতে পেরেছি, না ওর তরফ থেকে পেয়েছি কোনো আবেগ। প্রায় মিনিট 3 আমিও মেহুলকে শক্ত করে বুকের ভেতর চেপে ধরে রাখলাম। অন্ধকারে হাতরে চোখের কোণ থেকে পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, ঘুমোওনি? ঘুমিয়েছিলাম, পাশে আপনাকে না পেয়ে ঘুম ভেঙে গেছে। তাছাড়া আজ সারাদিন আয়শার ঘরে তো ঘুমিয়েছি। মেহুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর তুমি আলাদা থাকবো, কলেজের কাছাকাছি। আগেই শখ খেও না, অনেক ভেবেচিন্তেই নিলাম। জানি মা হয়তো মানুষের কান পড়া শুনে ভাববেন যে আমি বইয়ের কথায় এই কাজ করছি, তবে মাকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। মেহুল, আমি সব জানি। একটা সন্তানের জন্য দ্বিতীয় বাবার সন্তান হয়ে থাকাটা এই সমাজে যে কঠিন তা আমি বুঝি। তার উপর তুমি মেয়ে। বিশ্বাস করো, আমার মা মোটেও আর 5জন শাশুড়ির মতো নন। তবে মানুষের কথার বিষে উনি তোমার উপর বিষ ঢালছেন, ভবিষ্যতেও ঢালবেন। আমি ওইসব বোবা নির্বোধ স্বামীদের মতো তোমাকে বলবো না মানিয়ে নাও, বরং আমি বলবো যে মা মায়ের জায়গায় সম্মান নিয়ে থাকুন, আর স্ত্রী তার নিজের সম্মানে থাকুক। মানিয়ে চলতে হলে আমার মাকেও মানাতে হবে, কিন্তু আমি তাকে এই কথা বলার সাহস পাবো না, তাই আলাদা থাকার সাহস করছি। এই মেয়ে, তুমি যদি আমাকে শুরুতেই বুঝিয়ে বলতে, আমি তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। যদিও আমি বুঝি কেন তুমি আমাকে বলনি। মেহুল এবারও কোনো জবাব দিল না। হাতের তালু আমার তখনও মেহুলের চোখের পাশেই ধরে রেখেছি। অন্ধকারেই টের পাচ্ছি মেয়েটার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এবার আর সেটুকু মুছে দেবার চেষ্টা করলাম না। মেয়েটার কান্নার অধিকার আছে, শুধু মেহুলের নয়, প্রতিটা মেয়েকেই কান্নার অধিকার দেওয়া উচিত। কারণ মেয়েদের একান্ত আপন বলতে ওই চোখের জলটুকুই, ওইটুকুই তার নিজস্ব সম্পদ, যা নিজের বলে দাবি করতে পারে। কথাগুলো কোনো এক উপন্যাসে পড়েছিলাম। সেই সম্পদ ওদের চোখের কোণ থেকে ছিনিয়ে নিতে নেই, নিতে গেলে ওরা জীবিত থেকেও মৃত হয়ে যায়। সকালে বেশ বেলা করেই আমার ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেহুল দরজার কাছে দাঁড়িয়ে আছে, পিছনে ওর ছোট বোন এশা। দুজনেই মিটিমিটি হাসছে। ব্যাপারটা বোঝার জন্য চোখের ইশারায় জিজ্ঞাসা করতে মেহুল ডাইনিং টেবিলের দিকে ইশারা করলো, তবুও মাথায় ঢুকলো না। শেষমেশ এশা অট্ট হাসিতে ফেটে পড়তে পড়তে বলল, সোয়াদ ভাইয়া, ডাইনিং টেবিলে এসে দেখুন কি রাজ আয়োজন চলছে আপনার জন্য। এশার কথা মতো ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি সম্পূর্ণ টেবিল জুড়ে রাজ্যের আয়োজন, আর এসবই নাকি আমার জন্য। মিটিমিটি চোখে রাফিয়া রহমানের দিকে তাকিয়ে দেখি উনি আমার জন্য প্লেট সাজাচ্ছেন। গতকালের সেই চরিত্রের সাথে আজকের এই মানুষটার আকাশ পাতাল তফাৎ। চোখে মুখেও পরম স্নেহ মমতার ছাপ। বিশ্বাসই করা যায় না এই মানুষটি আমাকে কাল না খাইয়ে রেখেছিলেন, আর এর প্রভাব আমার উপর এতখানি পড়েছিল যে মেহুলকে বিয়ে করার আফসোসে ভুগতেও দুবার ভাবিনি। তার মানে নিজের মেয়ের সাথে এমনটা ঘটতে দেখে উনিও নিশ্চয়ই আমাকে পাষণ্ড স্বার্থপর পুরুষ ভেবেছিলেন। নিজের অবস্থার কথা ভেবে নিজের কাছেই সংকোচে যেন এতটুকু হয়ে গেলাম। মা, এসব কেন করতে গেলেন? এই প্রশ্ন করার দুঃসাহস আর হচ্ছে না। অবশ্য আমার শাশুড়ি নিজেই মুহূর্তটুকু নাক বাড়িয়ে সহজ করে দিলেন যেন। প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, বসো বাবা, কত বেলা হয়ে গেল, এখনো তোমাদেরকে খাওয়াতে পারলাম না। তোমার জন্য আমার মেয়েটাও না খেয়ে বসে আছে, আর তোমাদের জন্য আমি আর তোমার শ্বশুর। অবস্থাটা বোঝো তাহলে। এমন সময় আমার শ্বশুরও বের হলেন, গম্ভীর চেহারা। এর আগে ততটা আগ্রহ নিয়ে তাকায়নি, তবে কাল যখন শাশুড়িমা বলে উঠলেন উনি আমাকে মেরেও ফেলতে পারেন, তখন থেকেই মনে মনে কেমন যেন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। হবার যথেষ্ট কারণও আছে। বেশ স্বাস্থ্য দৃষ্টিপ্রখর এক কথার মানুষ। মহল্লার মানুষজন বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে দাওয়াতের মধ্যমণি করেন। যে মানুষটাকে দেখে আমি মনে মনে কাঁপছি, তিনি এসেই 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন। শাশুড়ি মায়ের চোখ যেন চিকচিক করে উঠল। আমার মনে হচ্ছে এই মুহূর্তে মাটির তলায় ঢুকে যাই। যে ভালোবাসার লেনাদেনা এখানে চলে, সেখানে দুনিয়ার এই সামান্য সহায় সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা হবে কিনা তাই নিয়ে আমার পরিবারে এমন জঘন্য একটা ব্যাপার ঘটছে। যেই স্বামী তার স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে ভালোবাসতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না, তাকে নিয়ে নোংরা আলাপ হচ্ছে। এই মানুষ, এই ভালোবাসার কাছে তো আমি তুচ্ছ, সামান্য। আমাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্বশুর আব্বা তাড়া দিলেন, কই বাবা বসো। কি ভেবে যেন শ্বশুর শাশুড়ির সামনে নির্লজ্জের মতো মেহুলের হাত ধরে ওকে নিয়ে বসলাম। শাশুড়ি মা তাকালেন না, তবে টের পেলেন। ব্যাপারটা বুঝেছিলাম রাতে। মেহুল ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে ফেললো, আপনাকে একটা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় বলার সাহস হচ্ছে না। কি কথা? এখনই বাবা হব নাকি?
ছি, ওসব কি নোংরা কথা বলছেন? আমি মায়ের রুমের পাশ দিয়ে যাবার সময় শুনেছি মা বাবাকে ডেকে বলছিলেন আমাদের জামাই আমাদের মেয়েকে বেশ ভালোবাসে, বুঝলে, আদর সোহাগও করে। সকালে খাওয়ার সময় জামাই মেয়ের হাত ধরে খেতে বসলো। মায়েরা এসব লজ্জার কথা আলাপ করেন, ভাবতেই আমার যেন মরে যেতে ইচ্ছে করছে। খেয়াল করলাম মেহুলের দুই চোয়ালে যেন লাল খয়েরির আভাস ফুটে উঠলো। লজ্জা পেলে মেয়েরা যে এমন লুটিয়ে যায় তা যেন আজই প্রথম খেয়াল করলাম। শুনেছি বিয়ের পর পুরুষ মানুষের দৃষ্টি খোলে, আজ নিজের বেলায় তার প্রমাণ পাচ্ছি। আমাদের বাড়ি ফিরলাম আমরা ঠিক 2 দিন পর। মা জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, তবে মুখটা ভারী শুকনো লাগছে। সবার থেকে আড়াল হয়ে মা যখন চিলেকোঠার ঘর ঝাড়ু দিতে গেলেন, আমিও পেছন পেছন উঠলাম। বললাম, মা, কোন কাঠের খাট কিনবো বলো তো? নিজের ইচ্ছে মতো যখন বাসা নিচ্ছিস তখন খাটের পছন্দ আমার থেকে নিয়ে কি হবে? মায়ের কথায় চাপা অভিমান, কিন্তু আমি যে মা ভক্ত ছেলে, মাকে প্রচন্ড রকম ভালোবাসি। আজন্মের অভ্যাস মতোই মাকে পেছন থেকে গলা জড়িয়ে ধরে বললাম, আমার ইচ্ছে, মাত্র বিয়ে করলাম, পরিবার আর আত্মীয় স্বজন নিয়ে আনন্দ উল্লাস করবো কি? অমনি মর্নিং শিফট দিয়ে দিল। মেহুলও রাগ করছে নতুন সংসারে একা পারবে না বলে, কিন্তু আমার কি করার আছে? তোমার যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমার ইচ্ছে মনে হয়ে থাকে তাহলে বলো, আমি চাকরিটা ছেড়ে দিই। 1000-5 টাকা সঞ্চয় দিয়ে বাসার নিচের রাস্তায় সবজি ব্যবসা করি। তোমার বুকের ধন বুকে রয়ে গেল, চমৎকার হবে না? মা হেসে ফেললেন, তবে বেশিক্ষণ না। ঘড়ি ধরে হিসাব করলে বোধ হয় 3 সেকেন্ড হবে। সেই হাসি দমিয়ে রেখে আবার বলেন, দেখ বাবা, তোর বিয়ে করা নতুন বউ না জানি কি সব বুঝিয়ে শুনিয়ে আমার থেকে তোকে আলাদা করে ফেলে। বাপ মরা মেয়ে, মা করে ছাড় একটা বিয়ে, কিরকম শিক্ষা বুঝতেই পারছিস। ওকে তোর সাথে জীবনেও দিতাম না, কিন্তু মেয়ে মানুষ না থাকলে তোকে রেঁধে খাওয়াবে কে? তাহলে মেহুল বরং এই বাড়ির সামলাক, তুমিই আমার সাথে চলো মা। ছি ছি, তুই কি আমাকে পাগল ভেবেছিস? নতুন বউ ফেলে মা সাথে গেলে লোকে নানান কথা শোনাবে, আমার কি মান সম্মান নেই নাকি? তুই ওকেই নিয়ে যা, শুধু সাবধানে থাকিস। তোর মেজো খালা বলছিল যেই মেয়ের মা স্বামী মরতে না মরতে আরেক পুরুষের ঘাড়ে ঝুলে পড়ে তার মেয়ের থেকে সাবধান থাকাই উত্তম। মায়ের কান গরম খুব ভালো মতোই হয়েছে। সামান্য ওই মোবাইল কলে যে আমার আহামরি কোনো সমাধানই হয়নি তা এখন খুব ভালো করেই টের পাচ্ছি। মায়ের কথাগুলো শুনে আমার নিজেরই প্রচণ্ড খারাপ লাগছে। মেহুল জানতে পারলে মেয়েটার কি হবে মনে? তবু মায়ের কথা জবাব দিলাম না। এই কথার পিঠে সামান্য উহু শব্দ করলেও মা ভাববেন আমার শাশুড়ি এবং বউ মিলে আমাকে বশ করেছে। মাত্র একদিনের মধ্যে মায়ের কান গরম করা আত্মীয়দের নানান বাহানায় বিদায় করে দিলাম। মা টের পেলেন না, বুঝলেন না, শুধু বুঝলেন বিয়ের ব্যস্ততার পর মায়ের একটু ছুটি দরকার, তার ছেলের মর্নিং শিফটের জন্য বাসা পাল্টানো দরকার।